জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বাংলা বিষয়ের অনার্স তৃতীয় বর্ষের রূপতত্ত্ব, রসতত্ত্ব, অলংকার ও ছন্দের ক্লাসে আজকে ছন্দের দ্বিতীয় ক্লাস। আমরা ছন্দ নিয়ে প্রথম ক্লাসে ছন্দের বিভিন্ন উপাদান এবং স্বরবৃত্ত ছন্দ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব মাত্রাবৃত্ত ছন্দ নিয়ে। মাত্রাবৃত্ত ছন্দের সংজ্ঞা, মাত্রাবৃত্ত ছন্দের বিভিন্ন বৈশিষ্ট্য, এর বিকাশ, নানান বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমে দেখি মাত্রাবৃত্ত ছন্দ বিশ্লেষণের জন্য যে কয়েকটা পংক্তি আমি দিয়েছি। সেই পংক্তিগুলো হচ্ছে, প্রথম পংক্তি, লঙ্ঘি এ সিন্ধুরে প্রলয়ের নৃত্যে পঞ্চস্বরে দগ্ধ করে করেছ একই সন্ন্যাসী, শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই, আর সবই গেছে দিনে, খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে। আমরা এখানে দেখছি যে চারটা পংক্তি, প্রথম যেই পংক্তি, সেই পংক্তিতে পর্ব আছে কয়টা? চারটা। দ্বিতীয় পংক্তিতে পর্ব আছে চারটা। তৃতীয় পংক্তিতে পর্ব আছে চারটা, শেষেরটাতে আছে দুইটা। হ্যাঁ, এখন এখানে পর্বের ভিন্নতা আছে, বৈচিত্র্য আছে, আবার দেখা যাচ্ছে যে এখানে মাত্রারও ভিন্নতা আছে। প্রথম পংক্তিতে পূর্ণ পর্বের বা মূল পর্বের মাত্রা সংখ্যা হচ্ছে কত? 4। আর অপূর্ণ বা যেই শেষের পর্বটা আছে সেই পর্বে মাত্রা সংখ্যা হচ্ছে 3। এরপরে আমরা দেখি দ্বিতীয় পংক্তিতে মূল পর্বে মাত্রা সংখ্যা হচ্ছে 5, আর অপূর্ণ পর্ব 5 মাত্রা আছে মূল পর্ব, আর শেষের পর্বটা হচ্ছে অপূর্ণ, সেখানে মাত্রা 4 মাত্রা। এর পরের গুলোই আছে 4টা পর্ব, মূল পর্বের মাত্রা সংখ্যা হচ্ছে 6 এবং শেষের পর্বটা অপূর্ণ, সেখানে মাত্রা হচ্ছে 2। তো আমরা এভাবে দেখছি যে শেষের পর্বে এসে এখানে 2টা পর্ব এবং 2টাই হচ্ছে 7 মাত্রা। তাহলে এ থেকে আমরা বুঝতে পারি যে এখানে পর্বের সংখ্যা নির্ধারিত নয়, কারণ এখানে 2 পর্বেরও পংক্তি আছে, আবার 4 পর্বেরও আছে, এবং পর্বে মাত্রা সংখ্যাও কিন্তু নিয়ন্ত্রিত নয়। তো এই সমস্ত কারণে এর সংজ্ঞাটা যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে এভাবে বলতে পারি যে ছন্দের লয় বিলম্বিত, মূল পর্ব 4, 5, 6 বা 7 মাত্রার। আমরা কিন্তু কবিতার পংক্তিগুলোতে দেখলাম মূল পর্ব কি, প্রথমে আছে 4 মাত্রা, দ্বিতীয় পংক্তিতে আছে 5, দ্বিতীয় পংক্তিতে আছে 6, আর 6, তৃতীয়টায় 7। তাহলে মূল পর্বে মাত্রা সংখ্যা হচ্ছে কত? 4, 5, 6, 7। এবং বদ্ধাক্ষর সবসময় 2 মাত্রা হয়, তাকে মাত্রাবৃত্ত ছন্দ বলে। হ্যাঁ, তাহলে বদ্ধাক্ষর নিয়ে আমরা জানি যে বদ্ধাক্ষর স্বরবৃত্ত ছন্দে সবসময় 1 মাত্রা, অক্ষরবৃত্ত ছন্দে বদ্ধাক্ষর কখনো 1 মাত্রা হয়, আবার কখনো হয় 2 মাত্রা। কিন্তু মাত্রাবৃত্ত ছন্দে বদ্ধাক্ষর সবসময় 2 মাত্রা হয়। এটা একটা বিশেষ বৈশিষ্ট্য, অর্থাৎ এই কারণে মাত্রাবৃত্ত ছন্দকে চেনাও অনেকটা সহজ হয়। রবীন্দ্রনাথ ঠাকুর এই মাত্রাবৃত্ত ছন্দের স্রষ্টা বলতে গেলে আমরা পরের আলোচনায় দেখব, কিন্তু এই ছন্দটা প্রাচীন যুগে ছিল, কিন্তু সেভাবে সেই ছন্দটা বিকশিত হয়নি, বিকাশ লাভ করেনি। রবীন্দ্রনাথ এই ছন্দটাকে বিশেষ পরিমার্জন করে এই ছন্দের পথ চলা শুরু করেছিলেন। বিশেষত মানসী পর্বের কবিতা থেকে এই ছন্দের সূচনা হয়। তো এখানে আমরা বর্তমানে যেই রূপ, বৈশিষ্ট্য বা মাত্রা গণনা পাচ্ছি মাত্রাবৃত্ত ছন্দের, এটা মানসিক পরে শুরু হয়েছে, কিন্তু এই ছন্দের লক্ষণগুলো কিন্তু দেখা দিয়েছিল সেই চর্যাপদ থেকেই। চর্যাপদে মাত্রাবৃত্ত ছন্দের প্রথম প্রকাশ পরিলক্ষিত হয়। তবে স্বরান্ত অক্ষরকেও, স্বরান্ত বলতে আমরা কোনটাকে বুঝি?
স্বরান্ত বলতে বোঝানো হচ্ছে মুক্তাক্ষরকে। এবং স্বরান্ত শব্দটাকে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো কি, যে অক্ষরের শেষে বা অন্তে স্বরধ্বনি থাকে তাকেই বলা হয় স্বরান্ত অক্ষর। তাহলে এখানে দেখা যাচ্ছে যে স্বরধ্বনি সচরাচর থাকে হচ্ছে মুক্তাক্ষরগুলোর। তো আমরা মুক্তাক্ষরকে এই চর্যাপদে দেখা যাচ্ছে 2 মাত্রা হিসাবে গণনা করা হয়েছে। সেজন্য এ ছন্দকে স্বর প্রসারক মাত্রাবৃত্তও বলা হয়ে থাকে। যেহেতু চর্যাপদে মুক্তাক্ষরকেও কি করা হয়েছিল, 2 মাত্রা ধরা হয়েছিল, সেজন্য এটাকে বলা হয়েছিল স্বর প্রকাশক। যেমন কা আ তরু বড় পঞ্চবী ডালো চঞ্চল চিয়ে পৈঠা কালো। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তোমার কা আ দুইটাই হচ্ছে কি মুক্তাক্ষর। তো দুইটা মুক্তাক্ষর হওয়ার পরেও কিন্তু দেখা যাচ্ছে যে একমাত্র 2 মাত্রা হওয়ার কথা ছিল, কিন্তু এটা 2 মাত্রা না হয়ে হচ্ছে কি মুক্তাক্ষরের পরেও এটা হয়ে যাচ্ছে 4 মাত্রা। তরু বড় এখানেও 4 মাত্রা হচ্ছে। পঞ্চ বি বিটা মুক্তাক্ষর, তারপরেও সেটাকে 2 মাত্রা ধরা হয়েছে। অর্থাৎ মাত্রা গণনার ক্ষেত্রে স্বরবৃত্ত নাকি মুক্তাক্ষরকেও এখানে 2 মাত্রা হিসাবে গণ্য করা হয়েছিল। তো যাই হোক, চর্যাপদে মাত্রাবৃত্ত ছন্দ যে লক্ষণ সেটা দেখা গিয়েছিল, কিন্তু এটা প্রথম মানে চর্যাপদে পরিলক্ষিত হলেও সেখানে এটা একদম সাধারণ এবং প্রাথমিক পর্যায়ে ছিল। অর্থাৎ এটা একটা লক্ষণাক্রান্ত, এখানে কেবলমাত্র একটু আভাস পাওয়া গিয়েছিল এবং এতে কেবলমাত্র 4 মাত্রার পর্ব ব্যবহার হয়েছিল। আমরা যে বৈচিত্র্য দেখছি মাত্রা 4, 5, 6, 7 যে কোনোটাই ব্যবহার হতে পারে, কিন্তু চর্যাপদে কেবল 4 মাত্রার পর্ব ব্যবহৃত হয়েছে, সেখানে 5, 6 বা 7 মাত্রার কোনো পর্ব দেখা যায়নি। চর্যাপদের পর একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার হলো চর্যাপদে কোন ছন্দের ব্যবহার সবচেয়ে বেশি করা হয়? সেখানে মানে মাত্রাবৃত্ত, হ্যাঁ মাত্রাবৃত্তটাই বেশি এসেছে মানে দেখা গেছে। জি তো স্যার। হ্যাঁ, আমরা চর্যাপদগুলোকে আসলে ছন্দের লক্ষণগুলো দেখা গিয়েছিল। আজকের যুগের যেমন পরিপাটি ছন্দ, বিশেষ করে আমরা কবিতাকে একদম ছন্দ দিয়ে বিশ্লেষণ করে প্রকাশ করতে পারি, চর্যাপদে কিন্তু সেভাবে পারা যায় না। কিন্তু সেগুলোতেও ছন্দের আভাস আছে, ছন্দের লক্ষণ প্রকাশিত হয়েছে। চর্যাপদের পরে ব্রজবলিতে ব্রজে রচিত বিভিন্ন বৈষম্য পদাবলিতে কিন্তু মাত্রাবৃত্ত ছন্দের সার্থক প্রয়োগ ঘটেছে। আর চর্যাপদে চর্যাপদের যে সীমাবদ্ধতা ছিল, বিশেষ করে তোমার ওই যে মুক্তাক্ষর 2 মাত্রা ধরা হয়েছে বা আর কিছু বৈষ্ণব পদাবলিতে এগুলো কিন্তু সেই সীমাবদ্ধতাগুলো দূরীভূত হয়েছে। তো এখন আমরা বৈষ্ণব পদাবলিতে মাত্রাবৃত্ত ছন্দের একটা উদাহরণ দেখি। উদাহরণটা হচ্ছে কি, যে ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণী অবনী বহিয়া যায়, ঈষৎ হাসির তরঙ্গ হিল্লোলে মদন মরুছা পাই। তাহলে আমরা দেখছি কি, যে এখানে দেখো মাত্রা সংখ্যাটা দেখো, যে প্রথমে আছে কি 2টা পর্ব এবং সেখানে মাত্রা সংখ্যা প্রতি পর্বে হচ্ছে 6। পরের পংক্তিতে হচ্ছে 6, 2, অর্থাৎ পরের পংক্তি হচ্ছে অপূর্ণ। আমরা 3 নম্বর পংক্তিতে আবার 6, 6 পাচ্ছি, কিন্তু পরের পংক্তিতে আবার পাচ্ছি 6, 2, অর্থাৎ এখানে কিন্তু ছন্দের একটা রূপ চলে আসছে। কিভাবে এসেছে, যে তারা এক পংক্তি 6, 6 নিয়েছে, তার পরের পংক্তি নিয়েছে 6, 2, আবার 6, 6, আবার 6, 2। তাহলে এই যে তোমার মধ্যযুগে পদাবলী মানে বৈষ্ণব পদাবলীতে আমরা যে ছন্দের ব্যবহারটা দেখলাম, এখানে এই ব্যবহারটা অনেকটাই পরিপাটি, অর্থাৎ চর্যাপদের যে সীমাবদ্ধতা ছিল সেই সীমাবদ্ধতা এখানে অনেকটাই বিদরিত হয়েছে। তো মধ্যযুগে পদাবলী সাহিত্য এবং মঙ্গল কাব্যে মাত্রাবৃত্ত ছন্দের ক্রমবিকাশ ঘটেছে এবং আধুনিক যুগের কবিরা এই ছন্দকে বিচিত্রভাবে পূর্ণতা দান করেছেন। তাহলে চর্যাপদে যেটা সূচনা হয়েছিল
মধ্যযুগের বৈষ্ণব পদাবলী বা মধ্যযুগের যে মঙ্গল কাব্য আছে সে সমস্ত জায়গায় মাত্রাবৃত্ত ছন্দ অনেকটা সার্থকভাবেই ব্যবহৃত হয়েছে। তো সেখানে মাত্রাবৃত্ত ছন্দ যেভাবে এসেছিল আমি প্রথমেই যেমন বললাম, সেই ছন্দকে একদম আধুনিক এবং পূর্ণ মাত্রায় পূর্ণ বৈশিষ্ট্য দিয়ে প্রকাশ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাই বলতে গেলে এই ছন্দের স্রষ্টা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা এবার মাত্রাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। বৈশিষ্ট্য হচ্ছে কি, এই ছন্দের গতি মধ্যম বা বিলম্বিত। বলছে গতি মধ্যম বা বিলম্বিত। স্বরবৃত্ত ছন্দ কি করতে হয়, অনেক দ্রুত কিন্তু উচ্চারণ করতে হয় স্বরবৃত্ত ছন্দকে। যেমন ছিপখান, তিনদার, তিনজন, মাল্লা, চৌপর, দিনভর, দেইদুর, পাল্লা, অর্থাৎ তার লয়টা হচ্ছে খুব দ্রুত স্বরবৃত্ত ছন্দের। কিন্তু মাত্রাবৃত্ত ছন্দের গতি হচ্ছে মধ্যম বা বিলম্বিত। এটা কিন্তু এত মানে দ্রুত স্যার উচ্চারণ করা থেমে হয় থেমে না। স্যার। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে এটাকে উচ্চারণ করতে হয়। এ জি স্যার। ছন্দে মুক্তাক্ষর একমাত্রা এবং বদ্ধাক্ষর দুমাত্রা। অর্থাৎ এখানে মুক্তাক্ষর একমাত্রা, মুক্তাক্ষর সব ছন্দেই একমাত্রা, আর বদ্ধাক্ষর এখানে শুধুমাত্র মাত্রাবৃত্ত ছন্দেই সব জায়গায় দুই মাত্রা হিসাবে ব্যবহৃত হয়। বদ্ধাক্ষরকে বিশ্লিষ্ট ভঙ্গিতে টেনে উচ্চারণ করা হয় বলে এর গতি বিলম্বিত। বিশ্লিষ্ট মানে কি, ভেঙে উচ্চারণ করা হয় বদ্ধাক্ষরকে। অর্থাৎ যদি যুক্তভাবে থাকে তাহলে সেই যুক্তটাকে কি করা দেওয়া হয়, ভেঙে এবং টেনে উচ্চারণ করা হয় বলে এর গতিটা কি হয়, বিলম্বিত হয়ে যায়। বদ্ধাক্ষরকে দুই মাত্রা ধরা হয় বলে সহজেই মাত্রাবৃত্ত ছন্দ চেনা যায়। আমি সেই কথাটা বলছিলাম যে অন্য কোনো ছন্দে কিন্তু বদ্ধাক্ষরকে দুই মাত্রা ধরা হয় না, এই ছন্দেই কেবল কি হয়, বদ্ধাক্ষরকে দুই মাত্রা ধরা হয়। দুই মাত্রায় ধরা হয়। এই কারণে এই ছন্দটা চেনা সহজ হয়। পংক্তির পর্ব সংখ্যা নির্দিষ্ট নয়। পর্ব সংখ্যা নির্দিষ্ট নয় মানে পর্ব, আমরা কিন্তু এর আগে দেখলাম 4 অনির্দিষ্ট পর্বে দেখেছি। অনেক হতে পারে। জি স্যার। হ্যাঁ, মানে 2 পর্বের দেখেছি, তারপরে 4 পর্বের দেখেছি। তো এখানে বলা হচ্ছে যে পংক্তিগুলো 2, 3 বা 4 পর্বে বিভক্ত। এক একটা কবিতার লাইন 2টা পর্ব হতে পারে, 3টা বা 4টা পর্বে বিভক্ত হতে পারে। আবার এক পর্বের পংক্তিও দেখা যায়। আমরা পরবর্তীতে যখন উদাহরণগুলো দেখব তখন এগুলো আলোচনা করব। তো আমরা এর পরে দেখি যে প্রতি পর্বে মাত্রা সংখ্যা, মাত্রা আমরা পর্ব পেলাম কত, 2, 3, আমরা স্যার। 2, 3 বা 4 পর্বে বিভক্ত পেলাম, এক পর্ব থাকতে জি পারে। স্যার। হ্যাঁ, আর বলছে প্রতি পর্বে মাত্রা সংখ্যা কত হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 5, হতে পারে, 6, 7, 8। হ্যাঁ 7 হতে পারে, যে কোনোটাই হতে পারে, তবে 6 মাত্রার ব্যবহার হচ্ছে বেশি। মাত্রাবৃত্ত বেশ। ছন্দের প্রতি পর্বে 6 মাত্রার ব্যবহারটা বেশি হয়। পংক্তির শেষে প্রায় অপূর্ণ থাকে, এটা শেষ যেটা হবে। আমরা 4টা দেখো, আমি নিচে যে উদাহরণ দিয়েছি, এসব হয় আমি কেন এসেছিল, কি জানি কি ছিল কাজ, ফিরে যেতে যদি করো অনুমতি, ফিরে যাই ভাই আজ, মুখে সদা হাসি, ভালোবাসা বাসি, তবে কোনো ব্যথা নাই, চির উৎসব, বেনু বিনা রব, হেতা কোথা মোর ঠাঁই। এখানে দেখো প্রতিটা পংক্তি 4টা করে পর্বে বিভক্ত। মূল পর্ব যেগুলো, সেই মূল পর্বে মাত্রা সংখ্যা হচ্ছে 6, শেষের 6, পর্বটা হচ্ছে অপূর্ণ এবং সেখানে মাত্রা সংখ্যা হচ্ছে 2। 2। হ্যাঁ, তাহলে আমরা এটা কত, 4 পর্বের একটা পংক্তি দেখছি, এক একটা পংক্তি দেখছি 4 পর্বের, এবং প্রতি পর্বে মাত্রা সংখ্যা হচ্ছে কত, 6। মূল পর্বের 6। পূর্ণ পর্বগুলোর মাত্রা সংখ্যা 6, আর শেষেরটা অপূর্ণ, তার মাত্রা সংখ্যা হচ্ছে 2। 2। এরপরে আমরা দেখব উপরের ওই যে প্রথমে যেই যেটা আছে, প্রতি পর্বের মাত্রা সংখ্যা 4, 5, 6, 7 বা 8 পর্যন্ত দেখা যায়। তো 6 মাত্রার বেশি, আমরা 4 মাত্রার কিছু উদাহরণ দেখি। 4 মাত্রার উদাহরণ হচ্ছে কি, প্রতি পর্বে 4 মাত্রা। কাজী নজরুল ইসলামের এটা একটা কবিতা, হায়দরি হাত হাতি, ছলো ছলো আসোয়ার, শমশের চম্পাই দুশ্মনে ত্রাসবার, খসে পড়ে হাত হতে শত্রুর তরবার,
ভাসে চোখে কিয়ামতে আল্লাহর দরবার। দেখো এখানে প্রতিটা পর্বই হচ্ছে কত, 4 মাত্রা। এটা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাবো যে হাই, দো, রি। হাইটা হচ্ছে কি বদ্ধাক্ষর, আর বদ্ধাক্ষর হওয়ার কারণে 2 মাত্রা, দ মুক্তাক্ষর আর রি মুক্তাক্ষর। রি। হ্যাঁ, জি স্যার। তাহলে এখানে হচ্ছে হ্যাঁ কি 4 মাত্রা। ওই একই ভাবেই যদি আমরা বিশ্লেষণ হ্যাঁ। করে যাই, তাহলে কিন্তু সবগুলোতে বা সব জায়গায় কি পাবো, আমরা 4 মাত্রা করে পাবো। তাহলে আমরা 4 মাত্রার পর্ব পেলাম, 4টা পর্ব। তাহলে পর্ব কয়টা হতে পারে? 3, 2, 3, 3 4, 4 2, 3, 4 বা 4 5। হ্যাঁ হতে পারে। আমরা এবার দেখি 5 মাত্রার পর্ব। 5 মাত্রার পর্ব: নতুন জাগা কুঞ্জ বনে কুহুরে উঠে পিক, বসন্তেরই চুম্বনেতে দিবস 10 দিক, বাতাস ঘরে প্রবেশ করে ব্যাকুল উচ্ছ্বাসে, নবীন ফুল মঞ্জরির গন্ধ লয়ে আসে। তাহলে এখানে দেখো পর্ব সংখ্যা আছে কত, 4টা। 5। পর্ব 4, কিন্তু প্রতি জি পর্বে স্যার, মাত্রা পর্ব 4। সংখ্যা, প্রতি পর্বে মাত্রা সংখ্যা হচ্ছে 5। 5। শেষের পর্বটা হচ্ছে অপূর্ণ, অপূর্ণ 2 মাত্রা। 2 মাত্রার। আমরা এবার দেখি 6 মাত্রার পর্ব। এখানেও পর্ব সংখ্যা হচ্ছে কত, 4টা। মনে পড়ে শুধু একখানি মুখ, বহু বহু দিন আগে, চেয়েছিল বটে এমনই করিয়া যামিনীর শেষ ভাগে, মুহূর্ত লাগেই পড়েছিল ধরা সাগর শশীর ব্যথা। এখানে দেখো 4টা পর্ব আছে, প্রতি পর্বে মাত্রা সংখ্যা হচ্ছে কত, 6। যেগুলো মূল 6। পর্ব, পূর্ণ পর্ব, সেগুলোর মূল পর্ব মাত্রা হচ্ছে 6। আর 6। শেষের পর্বটা হচ্ছে কি অপূর্ণ, সেখানে মাত্রা সংখ্যা অপূর্ণ হচ্ছে 2 মাত্রা। 2 মাত্রা। এরপরে 7 মাত্রার পর্ব। 7 মাত্রার পর্ব আমরা দেখি যে এখানে কয়টা পর্ব আছে দেখো, প্রতি পংক্তিতে 2টা করে 2টা পর্ব আছে। আছে। হ্যাঁ, প্রথম পংক্তিতে দেখো 2টা পর্ব আছে এবং 2টাই হচ্ছে কি 7 মাত্রার, কিন্তু পরে এসে 7 মাত্রা। পরে এসে প্রথমে আছে 7 মাত্রা, আর পরেরটা আর হয়ে পরে গেছে কি 5 মাত্রা। 5 মাত্রা, অর্থাৎ পরের 5 পর্বটা অপূর্ণ পর্ব হয়ে গেছে। পরের অপূর্ণ। হ্যাঁ, পরের 2টা পংক্তিতেই কিন্তু এটা ঘটেছে। অর্থাৎ এখানে প্রথম পংক্তিটা হচ্ছে 7 7, পরের এসে প্রথম পংক্তিটা 7 7 মাত্রা। 5 হ্যাঁ, 7 প্রথম 5। পংক্তিটা হচ্ছে 7 মাত্রা, কিন্তু পরের পংক্তি হচ্ছে 5 মাত্রা। তাহলে আমরা অক্ষরবৃত্ত ছন্দের যে বৈশিষ্ট্যগুলো জানলাম, একবার সংক্ষেপে বলি যে অক্ষরবৃত্ত ছন্দ, এটা রবীন্দ্রনাথ ঠাকুর এটি সৃষ্টি করেছিলেন, বলতে গেলে আধুনিকতা দিয়ে বা এর সার্থক, আবার সেটাকে সার্থকভাবে ব্যবহার করে এই ছন্দকে তিনি পুনরায় পুনরুজ্জীবিত করেছিলেন বলেই মাত্রাবৃত্ত ছন্দের স্রষ্টা বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। মানসী পর্ব থেকে এই মাত্রাবৃত্ত ছন্দ ব্যবহার তিনি শুরু করেছিলেন। মাত্রাবৃত্ত ছন্দের সংজ্ঞা বিশ্লেষণে আমরা দেখি যে এখানে বদ্ধাক্ষর সবসময় 2 মাত্রা, আর এর লয় হচ্ছে গতি বা মন্থর। এখানে পর্ব সংখ্যা 2, 3 বা 4 হতে পারে, এবং প্রতি পর্বে মাত্রা সংখ্যা হতে পারে 4, 5, 6, 7 বা 6 8। 7 8 হ্যাঁ, 8 পর্যন্ত মাত্রা সংখ্যা হতে পারে। হতে যদি পারে। এরকম বৈশিষ্ট্য পাই আমরা, তাহলে তাকে কি বলবো, মাত্রাবৃত্ত ছন্দে মাত্রা বলবো। বিদ্যুৎ ছন্দ। হ্যাঁ, তাহলে আমরা সেগুলো দেখলাম। আগে যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে আগের কবিদের। আধুনিক কবি একদম আমরা জানি যে শামসুর রহমানের স্বাধীনতা তুমি, এই কবিতাটি খুবই বিখ্যাত একটি কবিতা এবং এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। দেখো যে একমাত্রার পর্ব হয়, সেটা কিভাবে হয়? প্রথম পর্বটাই হচ্ছে কি একমাত্রার, স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের জি অজর স্যার। কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি, কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো, মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা, স্বাধীনতা তুমি। তাহলে দেখো এখানে পর্ব কখনো 2টা আছে, আবার কখনো 1টা। এই পর্ব সংখ্যা কম বেশি হচ্ছে, কিন্তু মাত্রার সংখ্যা কিন্তু কোনো পরিবর্তন
হচ্ছে না, কম বেশি হচ্ছে না। 6টা। হ্যাঁ, 6টা করেই মাত্রা থাকছে। দেখো 3টা হয়ে গেছে। এই যে কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো 3টা পর্ব হয়ে গেছে, কিন্তু সেখানে মাত্রা সংখ্যা কিন্তু 6ই আছে। মাত্রা 6। কিন্তু হ্যাঁ, জি স্যার। মাত্রার কোনো পরিবর্তন সেখানে হয়নি। তো আমরা এরপরে চলে যাই অক্ষরবৃত্ত ছন্দে। বাংলা ছন্দের মধ্যে সব থেকে সমৃদ্ধ এবং সব থেকে ব্যবহৃত বলতে গেলে অক্ষরবৃত্ত ছন্দ। আমরা অক্ষরবৃত্ত ছন্দের নানান বিষয়, নানান দিকগুলো নিয়ে আলোচনা করব। আমরা একটা কবিতার লাইন দেখছি, 2টা লাইন আছে। দেখো, কিছু অংশ বড় করা আছে, আবার কিছু কোনো অংশগুলো স্বাভাবিক আছে। যে সীতা না দেখিতেন সূর্যের কিরণ, সেই সীতা বনে যান, দেখে সর্বজন। এখানে খেয়াল করে দেখো, আমি যেগুলো বদ্ধাক্ষর সেগুলোকে বড় করা আছে। তেন হচ্ছে কি বদ্ধাক্ষর। সূর্যের, 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 সূর্যটাও কিন্তু যেটা মানে হ্যাঁ, 2টাই বদ্ধাক্ষর। এখানে আমরা 2টাকেই কিন্তু কি করব, বদ্ধাক্ষর করে দিতে পারবো। সূর্যের, অর্থাৎ এখানে 2টাই হচ্ছে কি বদ্ধাক্ষর। কি রণ, এখানে কিটা মুক্তাক্ষর, রণটা হচ্ছে বদ্ধাক্ষর। সেই সীতা বনে যান, এখানে সেই, সী, তা, সীতা বনে বনে। যান। তো সেই হচ্ছে কি বদ্ধাক্ষর, এখানে সেইটা হচ্ছে কিন্তু আবার বদ্ধাক্ষর। যদিও স্বরান্ত অক্ষর আছে, কিন্তু স্বরান্ত অক্ষর থাকলেও সেই, এটা কিন্তু আটকে যাচ্ছে সেই, তাই এখানে হয়ে যাবে কি বদ্ধাক্ষর হয়ে যাবে। সেই সীতা বনে যান, দেখে সর্বজন, সর্বজন। জনটা হচ্ছে আবার বদ্ধাক্ষর। তাহলে বদ্ধাক্ষর। হ্যাঁ, তাহলে দেখো যে আমরা এখানে মাত্রা বিন্যাস করতে গিয়ে সূর্যের, এটাকে যদি বিশ্লেষণ করি সূর্যেরটাকে, তাহলে দেখবো সূর্যের এটা কিন্তু 3 মাত্রা। কেন 3 মাত্রা? এখানে 2টাই বদ্ধাক্ষর। 2টা বদ্ধাক্ষর হওয়ার কারণে প্রথম যে বদ্ধাক্ষর সেটা 1 মাত্রা থাকছে, পরের যেটা বদ্ধাক্ষর সেটা হয়ে যাচ্ছে 2 মাত্রা। 2 আর মাত্রা। হ্যাঁ, মুক্তাক্ষর সবসময় হচ্ছে 1 মাত্রা। একমাত্রা। তাহলে এটা এরকম হচ্ছে, কিন্তু যেটা শেষে থাকছে যেমন কিরণ, এই কিরণ আহ, হয়ে যাচ্ছে আবার আহ, 2 মাত্রা। এই যে 2 মাত্রা হচ্ছে, এই বদ্ধাক্ষর হওয়ার পরে এই রণ হচ্ছে 2 মাত্রা, কিন্তু সুর হচ্ছে 1 মাত্রা। এর কারণটা হচ্ছে যে যদি শব্দের প্রথমে বদ্ধাক্ষর থাকে তাহলে সেটা 1 মাত্রা হবে, যদি শেষে থাকে, অথবা দেখো জানটা হচ্ছে কি, এই যে এখানে আমরা জান দেখছি, সেই সীতা বনে যান, তাই না? এই যে বনে যান আমরা দেখছি, এই জানটা কি একটাই শব্দ, এটাও হচ্ছে 2 মাত্রা। তাহলে আমরা দেখছি এখানে যে মুক্তাক্ষর গুলো সব 1 মাত্রা হচ্ছে, বদ্ধাক্ষর কখনো 1 মাত্রা হচ্ছে, আবার কখনো হচ্ছে 2 মাত্রা। তো আমরা যদি এভাবে এটাকে দেখি তাহলে কিন্তু এটাকে বিশ্লেষণ করাটা সহজ হবে। সহজ হবে। আমরা এখন আহ, এই সহজ বিষয়টাকে আর একটু বিশ্লেষণ করব। বিশ্লেষণ করব কিভাবে সেটা আমরা পরবর্তী স্লাইডে যাই। আমরা সেই বিষয়টার উপর নির্ভর করে, অর্থাৎ আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম যে মুক্তাক্ষর 1 মাত্রা হচ্ছে, শব্দের শুরু বা মাঝের বদ্ধাক্ষর 1 মাত্রা এবং শব্দ শেষের বদ্ধাক্ষর 2 মাত্রা ধরা হয়, তাকে অক্ষরবৃত্ত ছন্দ বলে। অর্থাৎ যে ছন্দের শব্দের শুরু বা মাঝের বদ্ধাক্ষর 1 মাত্রা এবং শব্দ শেষের বদ্ধাক্ষর, বা একটা শব্দ যদি একটা অক্ষর হয় তাহলে বদ্ধাক্ষর 2 মাত্রা ধরা হয়, তাকে অক্ষরবৃত্ত ছন্দ বলে। তো আমরা এটাকে যদি সুন্দর করে একটু সাজিয়ে বলি তাহলে বলতে পারবো যে ছন্দের শব্দের শুরু বা মাঝের বদ্ধাক্ষর 1 মাত্রা এবং শব্দ শেষের বদ্ধাক্ষর 2 মাত্রা ধরা হয়, তাকে অক্ষরবৃত্ত ছন্দ বলে। অক্ষরবৃত্ত নামটি প্রথম চালু করেন প্রবোধচন্দ্র সেন 1922 সালে। তো প্রবোধচন্দ্র সেন সেটা চালু করলেন, কিন্তু পরবর্তীতে তিনি 1338 সালে আবার এর নামটা পরিবর্তন করে নাম দেন যৌগিক। অর্থাৎ অক্ষরবৃত্তর পরে তিনি আবার একটা নতুন নামকরণ করেন বাংলা 1338 সালে যৌগিক নামে।
52 সালে আবার তিনি এটার নাম দেন বিশিষ্ট কলামাত্রিক। অর্থাৎ অক্ষরবৃত্ত নামটা প্রথমে দিয়েছেন, এরপরে এর নাম দিচ্ছেন তিনি যৌগিক, এরপরে আবার তিনি এর নামকরণ করছেন বিশিষ্ট কলামাত্রিক। এই বিশিষ্ট কলামাত্রিককে তিনি আবার পরবর্তীতে বলেছেন যে এটা হচ্ছে মিশ্র কলামাত্রিক। এক এক সময় মানে প্রবোধচন্দ্র সেনই কিন্তু এটার অনেকগুলো নাম দিচ্ছে। দেখো, অক্ষরবৃত্ত নাম দিল, তারপরে নাম দিচ্ছেন যৌগিক, তারপরে নাম দিচ্ছেন বিশিষ্ট কলামাত্রিক, তারপরে নাম দিচ্ছেন মিশ্র কলামাত্রিক। পরিশেষে তিনি কি করেছিলেন, সেই অন্যান্য নামগুলো বাদ দিয়ে তিনি অক্ষরবৃত্ত নামটিকে সমর্থন করেছিলেন বলে অক্ষরবৃত্ত নামটি পরিচিত হয়ে গেছে। আমরা বাংলা ছন্দের ক্রমবিকাশ যদি আমরা পর্যালোচনা করি, এর ইতিহাস যদি পর্যালোচনা করি, তাহলে দেখা যাবে যে প্রাচীন যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত পয়ার ছন্দের ব্যাপক ব্যবহার হয়েছে। পয়ারটা হচ্ছে অক্ষরবৃত্তেরই একটা অংশ। বিশেষ করে আধুনিক কাব্য জগতে যখন নতুন নতুন কাব্য ভাবনা, কাব্যধারার সৃষ্টি হয়েছে, যেটা শুরু বা সূচনা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি কি করেছিলেন, বাংলা কাব্য বা বাংলা সাহিত্যে নবজাগরণের সূচনা করেছিলেন। এই নবজাগরণের সূচনাটা হয়েছিল মূলত অমৃতাক্ষর ছন্দ এবং সনেট প্রবর্তনের মাধ্যমে। তিনি কি করেছিলেন, পয়ারের বেড়ি ভেঙে দিয়ে ছন্দের যে বৈচিত্র্যহীনতা ও গতানুগতিকতা, সেটা থেকে বাংলা ছন্দকে মুক্ত করে তিনি অমৃতাক্ষর এবং সনেটের প্রচলন করেছিলেন বলেই কিন্তু এই আধুনিক কাব্য সাহিত্যের যাত্রা শুরু হয়েছিল। তো আমরা দেখবো বৈশিষ্ট্য, কিসের বৈশিষ্ট্য দেখবো, অমৃতাক্ষর ছন্দের বৈশিষ্ট্য। এখানে দেখো খেয়াল করে যে এ ছন্দের শব্দ শেষের বদ্ধাক্ষর সবসময় 2 মাত্রা। একটি বদ্ধাক্ষর যদি একটি শব্দ হয় তাহলে 2 মাত্রা হয়। শব্দের শুরু এবং মাঝের বদ্ধাক্ষর 1 মাত্রা। মুক্তাক্ষর সবসময়ই 1 মাত্রা। এর গতিবেগ মন্থর। এ ছন্দের অপর নাম তান প্রধান ছন্দ, অর্থাৎ এ ছন্দে শব্দধ্বনির অতিরিক্ত একটি তান বা সুর থাকে। তাহলে আমি তোমাদের যে বিষয়টা প্রথম থেকেই বলে আসছি, যে মাত্রাবৃত্ত ছন্দের বদ্ধাক্ষর একই গণনায় ব্যবহৃত হয়, অর্থাৎ সেখানে বদ্ধাক্ষর সবসময় 2 মাত্রা। স্বরবৃত্ত ছন্দে বদ্ধাক্ষর সবসময় 1 মাত্রা। ওই দুইটা ছন্দে মাত্রাবৃত্ত ছন্দের কোনো বৈচিত্র্য নেই, অর্থাৎ খুব স্বাভাবিকভাবেই সেখানে ব্যবহার করা যেতে পারে। কিন্তু এই অক্ষরবৃত্ত ছন্দে এসে কিন্তু এই বদ্ধাক্ষরের বিভিন্ন বিন্যাস দেখা যায়। যেমন যদি শব্দের শুরু বা মাঝে বদ্ধাক্ষর থাকে তাহলে হবে 1 মাত্রা। আর প্রথম যে বৈশিষ্ট্যটা বলা হচ্ছে, যদি শব্দের শেষে থাকে তাহলে 2 মাত্রা গণনা করা হবে। আর যদি একটা বদ্ধাক্ষর একটা শব্দ হয়, যেমন মন, হাত, এগুলো হচ্ছে কি বদ্ধাক্ষর এবং এগুলো হচ্ছে কি একটা শব্দ। এইরকম শব্দগুলো কি হবে, 2 মাত্রা হবে। শব্দের শুরু এবং মাঝের বদ্ধাক্ষর 1 মাত্রা হবে, এটা আমি বললাম। আর মুক্তাক্ষর সবসময় কি হয়, 1 মাত্রা হয়। আর এর গতিবেগ হচ্ছে কি মন্থর, অর্থাৎ এটা খুব দ্রুত চলবে না, আস্তে আস্তে চলবে। এটা আস্তে আস্তে এই কবিতাগুলো আবৃত্তি করা হয়। তান প্রধান, তানটা হচ্ছে কি একটা সঙ্গীতের আবহ থাকে, অর্থাৎ এটা শব্দের ধ্বনিগুলো তো আছে, তারপরেও একটা আলাদা সুর এখানে তৈরি হয়। তো এর পরে হচ্ছে মূল পর্ব। মূল পর্ব বলতে বোঝানো হচ্ছে যে একটা কবিতার পংক্তি 2, 3, 4 যে কোনো মানে পর্বে, সংখ্যক পর্বে বিভক্ত হতে পারে। তো সেই পর্বগুলোর ভিতর দেখা যায় যে শেষের পংক্তিটা বেশিরভাগ ক্ষেত্রেই অপূর্ণ হয়, হ্যাঁ অপূর্ণ হয়ে যায়। তো এখানে পূর্ণ পর্ব যেগুলো হবে বলা হচ্ছে সেটা 8 বা 10 মাত্রার হয়। আর অপূর্ণগুলো তো মাত্রা বিন্যাসের 6 হতে পারে, 4 বা যে কোনোটাই হতে পারে। অক্ষরবৃত্ত ছন্দ বাংলা কাব্যের প্রধান ছন্দ। অন্য দুটির তুলনায় এ ছন্দের উচ্চারণ অধিকতর স্বাভাবিক এবং গদ্য উচ্চারণ ভঙ্গির অনুসারী বলেই এটি বাংলা কাব্যের প্রধান ছন্দে পরিণত হয়েছে।
অর্থাৎ কবিতায় আমরা যেটা মধ্যযুগ বা তার পরবর্তী সময়ে দেখেছি যে কবিতার একটা আলাদা বৈশিষ্ট্য ছিল, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে যে এটার শেষে মিল বিন্যাস থাকতো। কিন্তু পরবর্তীতে যখন অমৃতাক্ষর ছন্দের প্রবর্তন হয়েছে বা গদ্য ছন্দ এসেছে, তখন সেই মিল বিন্যাস গুলো কবিতার যে ধারা, সেই ধারা থেকে কবিতাগুলো বেরিয়ে এসে একটা নতুন মাত্রা, নতুন দিক সৃষ্টি করেছে। তো এই কারণে এই ছন্দটা মানে এখন বর্তমান সময়ে আধুনিক কবিদের প্রধান ছন্দে পরিণত হয়েছে। অক্ষরবৃত্ত ছন্দ অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ। কেন বৈচিত্র্যপূর্ণ? দেখো যে মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস ধনে শুনে পুণ্যবান। তাহলে এখানে আমরা পাচ্ছি কি, দুইটা পর্ব পাচ্ছি এবং শেষে মিল বিন্যাস পাচ্ছি। 8 এবং 6 মাত্রার পাচ্ছি। পরের পর্বটা হচ্ছে কি 6 মাত্রা, আর প্রথম পর্বটা হচ্ছে 8 মাত্রা। হ্যাঁ, আবার নিচের কবিতাটা দেখো, জীবনানন্দ দাশের কবিতায়, আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। এখানে আমরা কিন্তু বৈচিত্র্য পেয়ে গেছি। বৈচিত্র্য হচ্ছে কি, এখানে পর্ব সংখ্যা বেড়ে গেছে। এখানে পর্ব চলে আসছে কয়টা? 3টা। পূর্ণ পর্ব 8 মাত্রা আছে, কিন্তু পরের পর্বটা হয়ে গেছে 6 মাত্রা। তো আমরা এর নানান বৈচিত্র্য, নানান শাখা প্রশাখা আছে অক্ষরবৃত্ত ছন্দের। যেহেতু বাংলা সাহিত্যের সব থেকে সমৃদ্ধ হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ, তাই এই ছন্দের শাখা প্রশাখা বা অন্যান্য বিষয়গুলো অনেক। এবং আধুনিক কবি যারা, তারা বেশিরভাগই অক্ষরবৃত্ত ছন্দের উপর ভিত্তি করে সাহিত্য রচনা করেন। তো আমরা এর ছন্দের প্রকারভেদগুলো একটু আলোচনা করি, একটু দেখি। তো অক্ষরবৃত্ত ছন্দ বিচিত্র ধর্মী, এর নানান শাখা প্রশাখা রয়েছে, যেমন পয়ার, ত্রিপদী, চৌপদী, অমৃতাক্ষর, মুক্তক, গৈরিশ, সনেট প্রভৃতি। আরো অনেক আছে, কিন্তু আমরা দেখছি যে প্রধান হচ্ছে এ কয়েকটা: পয়ার, ত্রিপদী, চৌপদী, অমৃতাক্ষর, মুক্তক, গৈরিশ, সনেট। তো আমরা আজকে পয়ার নিয়ে কিছুটা আলোচনা করি। বিশেষ করে পয়ারটা খুব মানে বিচিত্র ধরনের, এবং এই ছন্দটা সেই মধ্যযুগ থেকে কিন্তু বর্তমান সময় পর্যন্ত চলে আসছে। শাশুড়ি ননদী নাহি, নাহি তোর সতা, কার সঙ্গে দ্বন্দ্ব করি, চক্ষু কইলি রাতা। এটা কোন কবিতার অংশ? এটা কোন কাব্যে আছে? এটা হচ্ছে কালকেতু উপাখ্যানে আছে। যখন ওই কালকেতু ধরে নিয়ে আসছে স্বর্ণগধিকা, নিয়ে আসার পরে যখন বাড়িতে রেখে সে বাজারে গেছে, তখন সে রূপসী যুবতী হয়ে গেছে। তার স্ত্রী ফুল্লরা এসে দেখে যে এরকম একটা যুবতী, তখন সে বাড়ি থেকে বের হয়ে গেছে এবং কালকেতুর কাছে জিজ্ঞাসা করবে যে সে কে। তো তার এইরকম চণ্ডী মূর্তি দেখে তাকে সে এই কথাটা বলছে যে, শাশুড়ি ননদী নাহি, নাহি তোর সতা, কার সঙ্গে দ্বন্দ্ব করি, চক্ষু কইলি রাতা। অর্থাৎ এত রাগান্বিত হয়েছে, চক্ষু লাল হয়ে গেছে, এই কথাটা সে প্রশ্ন করছে। তো এটা মধ্যযুগের কবিতা। তারপরে দেখো যে সতা এবং রাতা, এখানে পংক্তির শেষে কি আছে? মিল আছে। আর প্রত্যেকটা পংক্তি 2টা পর্বে বিভক্ত। প্রথম পর্বে মাত্রা সংখ্যা হচ্ছে 8, আর পরের পর্বের মাত্রা সংখ্যা হচ্ছে 6। তাহলে পরের প্রত্যেক পংক্তির মাত্রা সংখ্যা 14, মোট মাত্রা হচ্ছে 14। পর্বগুলো 2টো পর্বে বিন্যস্ত, আর মাত্রা বিন্যাস হচ্ছে 8 এবং 6 মাত্রা। হ্যাঁ, আর পয়ের সব থেকে বড় যেটা ব্যাপার, সেটা হচ্ছে যে এর চরণের শেষে মিল থাকবে। প্রত্যেক 2 চরণ পরপর কি হবে? মিল থাকবে। এই যে যেমন সতা আর রাতা। তো আমরা এখন পয়ের বৈশিষ্ট্যগুলো একটু দেখি, কি কি বৈশিষ্ট্য আছে। পয়ের 2টি চরণ থাকে, অর্থাৎ পংক্তিগুলোর কথা, পরপর যে পংক্তিগুলো থাকে, সেই পংক্তিগুলো পরপর 2টি থাকে। 2 চরণে থাকে অন্তমিল, অর্থাৎ 2 চরণের শেষে অন্তমিল থাকবে।
প্রতি চরণে 8 ও 6 মাত্রার দুটি 8 ও 6 মাত্রার দুটি পর্ব থাকে। তাহলে প্রতি চরণে কয়টা থাকছে? 8 ও 6 মাত্রা বা পর্ব থাকছে। প্রতি চরণের শেষে ভাবের আংশিক বা সামগ্রিক প্রকাশ ঘটে। প্রতি চরণের শেষে ভাবের আংশিক বা সামগ্রিক প্রকাশ ঘটে। প্রথম পর্ব 8 মাত্রার পর পরে হর্ষজ্যোতি। হর্ষজ্যোতি কোনটা? যেগুলো কমা, সেমিকোলন, কোলন এই জাতীয়গুলোকে বলা হয় হর্ষজ্যোতি, আর দীর্ঘজ্যোতি বা পূর্ণজ্যোতি বলা হয় তাকে দাঁড়িতে। তাহলে 8 মাত্রার পরে পড়বে হর্ষজ্যোতি, আর শেষে পড়বে কি? পূর্ণজ্যোতি, অর্থাৎ দাঁড়ি পড়বে। পয়া অক্ষরবৃত্ত রীতির ছন্দ, তাই অক্ষরবৃত্তের সকল নিয়ম সে মেনে চলে। অক্ষরবৃত্তের সকল নিয়ম বলতে যে তার লয় হচ্ছে মন্থর, মুক্তাক্ষর একমাত্রা, শব্দের শুরু বা মাঝের বদ্ধাক্ষর একমাত্রা, শব্দ শেষের বদ্ধাক্ষর বা একটা শব্দ যদি একটাই অক্ষর হয় তাহলে সেই বদ্ধাক্ষর হবে 2 মাত্রা। আমরা পয়ারের এই বৈশিষ্ট্যগুলো দেখলাম। এবার দেখব পয়ারের প্রকারভেদ। পয়ার কত প্রকার বা কত প্রকার হতে পারে? পয়ার হচ্ছে 10 প্রকারের পয়ার আমরা এখানে দেখছি। সেই 10 প্রকার পয়ার হচ্ছে কি কি? তরল পয়ার, মালঝাপ পয়ার, মালতী, বিশাখা পয়ার, কুসুম মালিকা, পর্যায় সমপয়ার, মধ্য সমপয়ার, হীনপদ পয়ার, ভঙ্গ পয়ার, প্রবহমান পয়ার। অর্থাৎ এই যে পয়ারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি? পংক্তির শেষে মিল 8-6 মাত্রা, অর্থাৎ মোট 14 মাত্রার পংক্তি হবে। পংক্তিগুলোর পরস্পর মিল বিন্যাস থাকবে। 2 পর্বে বিভক্ত হবে। প্রথম পর্ব হচ্ছে 8 মাত্রা, আর পরের পর্ব হচ্ছে 6 মাত্রা। এইরকম ভাবেই পয়ার ছন্দে কবিতাগুলো রচিত হবে। এই বৈশিষ্ট্যকে ধারণ করে পয়ার হচ্ছে 10 ধরনের। আমরা এগুলো দেখলাম। পরের ক্লাসে আমরা পয়ারের পর থেকে অক্ষরবৃত্ত ছন্দের অন্যান্য বিষয়গুলো নিয়ে। অ্যাসাইনমেন্ট, কুইজ প্রশ্ন। ধ্বনি প্রধান ছন্দ কোনটি? মাত্রাবৃত্ত ছন্দে বদ্ধাক্ষর কয় মাত্রা ধরা হয়? পয়ার কত প্রকার? পয়ারের স্তবক কয়টি চরণ দ্বারা গঠিত হয়? অক্ষরবৃত্ত ছন্দের লয় কেমন? ছোট প্রশ্ন, মাত্রাবৃত্ত ছন্দ কাকে বলে? সংক্ষেপে লেখো। অক্ষরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য লেখো। ছন্দ নির্ণয় করো। নূতন জাগা কুঞ্জবনে কুহুরি উঠে পিপ, বসন্তেরই চুম্বনেতে বিবশ 10 দিক। বাতাস ঘরে প্রবেশ করে ব্যাকুল উচ্ছ্বাসে, নবীন ফুল মঞ্জুরির গন্ধ লয়ে আসে। বড় প্রশ্ন, মাত্রাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য উদাহরণ সহ লেখো। অক্ষরবৃত্ত ছন্দ কাকে বলে? অক্ষরবৃত্ত ছন্দের প্রকারভেদ আলোচনা করো। ধন্যবাদ সকলকে।